ঈদযাত্রায় রাতেও ঘরমুখ মানুষের স্রোত, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। কাউন্টার বসিয়ে বিক্রি হচ্ছে প্রাইভেট কারের টিকিট, ঘাটগুলোতেও যাত্রী চাপ। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবী। চীনের উপহার 5 লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বুধবার। বাণিজ্যিকভাবে এখনই দেয়া যাচ্ছে না বাংলাদেশের ভুলেই জানালেন চীনা রাষ্ট্রদূত। করোনায় একদিনে আরো 38 জনের মৃত্যু। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সড়ক, ফেরিঘাট সব জায়গায় ঘরমুখ মানুষের স্রোত। সব নজরদারি উপেক্ষা করে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। রাজধানী থেকে বের হবার প্রতিটি পয়েন্টে একই চিত্র, চেকপোস্ট বসিয়ে এবং ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা। দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষে রাত। দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গে মাওয়াঘাটে যেন ঢল নেমেছে বাড়ি ফেরা মানুষের। একদিকে ফোনা তুলে আছে করোনা, তবে তা পাত্তা দেবার সময় কই। হাতে আছে মাত্র 2 দিন, যে করেই হোক বাড়ি যাওয়া চাই। জীবনের ঝুঁকি নিয়ে নারী, শিশু কিংবা বয়স্কদের হুড়োহুড়ি স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। সারা বছর ঢাকায় আছি, এখন বাড়িতে যাব, কি একটা হয়রানি, কোনো গাড়ি নাই। গত বছরের মতন করে দিত 2 সিটে একজন, সেইভাবে আমাদের এত টাকা ভাড়াও যাইতো না, আমাদের এই পেরেশানিতে পড়তেও হইতো না। ঘাটে ফেরি ভিড়তেই ঝাঁপিয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিআইডব্লিউটিসির সিদ্ধান্ত মতে মাওয়া রুট থেকে জরুরি প্রয়োজনে দিনে 4টি ফেরি চলাচল করলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার পরিবহনের আগেই উঠে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকেই করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করে ফেরিতে চলছে পারাপার। মাস্ক কিংবা সামাজিক দূরত্বের কোনো বালাইও নেই। পথে পথে রয়েছে নজরদারি। রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও। চেকপোস্ট বসিয়ে ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা। ঈদের জন্য যাচ্ছি, দেশের বাড়িতে তো সবাই ঈদ করতে মন চায়। এই কারণে প্রতিটা মা বাবাই চেয়ে থাকে যে সন্তান দূরে আছে, হয়তো বা বছরে একটা দিন বাড়িতে আসবো, একত্রে থাকবো। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবিক বিবেচনায় জরুরি সেবার ফেরিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। সাধারণ গাড়ি আছে এবং যাত্রী যদি আসে সেই যাত্রীগুলো আমরা পারাপার করতেছি। আমরা তাদেরকে বিরত করতে গেলে সেখানে একটা লাইফ রিস্ক থেকে যায়, সেই কারণে আমরা তাদেরকে বিরত করতে পারিনি। কিছু লোক ফেরিতে পার হয়ে চলে গিয়েছে। এদিকে যাত্রী চাপে ক্রমেই ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা অ্যাম্বুলেন্স সহ নানা জরুরি পরিবহনের সারি। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে ভাড়া গাড়ির দখলে সড়ক, মহাসড়ক। সন্ধ্যার পরও বাড়ি ফেরা মানুষের ঢল থামেনি। এত সব ঝক্কি সামলেও গ্রামে ঈদ করতে মানুষ করোনার ভয়কে ভ্রুক্ষেপ করছেন না। কোথাও কোথাও কাউন্টার বসিয়ে বিক্রি করা হয় প্রাইভেট কারের টিকিটও। দূরপাল্লার গণপরিবহন বন্ধ, পথে পথে চেকপোস্ট। তাতে কি নারীর টানে সবকিছুই যেন তুচ্ছ। করোনার চোখ রাঙানিকে পায়ে মারিয়ে ছুটে চলা। গাবতলী থেকে যাত্রা শুরু, পায়ে হেঁটেই বাড়ির পানে ছুটা। মা বাবা আছে, ভাই বোন আছে, সবার জন্য বছরে একটা শেষের সময় একটা ছুটি পায়, কষ্ট করে যাইতে পারতেছে। লকডাউন কিভাবে পালন হচ্ছে? মানুষের লকডাউন কিন্তু একেবারেই হচ্ছে না, সম্পূর্ণ গাড়ি লকডাউন হচ্ছে। যারা একটু সুযোগ পাচ্ছে তড়িঘড়ি করে উঠে যাচ্ছে পিকআপ কিংবা ভাড়া করা জানে। বাস তো চলে না, এখন যদি প্রাইভেট কারে যেতে পারি। 600 টাকা ভাড়া, 2200 টাকা যাইতেছে, কেউ 3000 চাইতেছে, অনেক ধরনের সমস্যা। আমিনবাজার হয়ে সাভার থেকে হেমায়েতপুর দিয়ে সাভার পুরো সড়ক জুড়েই একই দৃশ্য। যে যেমন করে পারছেন এগিয়ে যাচ্ছেন। প্যাসেঞ্জার যদি যায় তারা নিয়ে যাবো। বাস নাই দেখিয়ে কেমনে যাবে মানুষ, এই কারণে ডবল ভাড়া। এদিকে সাভারে লাইন ধরে টিকিট কাউন্টার বসিয়েছে বাস মালিকরা। তবে বাস নয়, সেখানে বিক্রি হচ্ছে প্রাইভেট কারের টিকিট, তাও 3 থেকে 4 গুণ বেশি। কাউন্টারে কেউ না, মানে আপনাকে জন্য তো আমরা মোটেও যাইতে পারবো না, মানে আপনারা যা শুরু করছেন। বাড়ি এখন আমরা যদি না পাই তাহলে যাব না, এই জন্য আসছি যে দেখতে যে এখানে আসছে নাকি নাই। লোকাল সার্ভিসের গাড়ি এলোপাতাড়ি ঘোরানোর কারণে ঢাকার আমিনবাজার সহ বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপ পড়েছে আকাশপথেও। প্রায় সব এয়ারলাইন্সই টিকিটের ভাড়া বাড়িয়ে দিয়েছে 2 থেকে 3 গুণ। ট্রাভেল এজেন্টরা বলছেন সিভিল এভিয়েশনের তদারকি না থাকায় অনৈতিকভাবে ভাড়া বাড়ানো হচ্ছে। যদিও বিমান সংস্থাগুলোর দাবি ফিরতি ফ্লাইটে যাত্রী কম থাকায় সমন্বয়ের জন্য ভাড়া কিছুটা বেশি। হাজিরা শিউলি জানাচ্ছেন বিস্তারিত।
করোনার সংক্রমণ রোধে ঈদের আগে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে আন্তজেলা বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস। আকাশপথ খোলা থাকলেও ইতিমধ্যে বিমান সংস্থাগুলোর অধিকাংশ আসনে টিকিট বিক্রি হয়ে গেছে। অবিকৃত যা আছে তার জন্য যাত্রীদের গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ ভাড়া। বিজনেস ক্লাস পাওয়া যাচ্ছে, ইকোনমি ক্লাস নাই, 10,700 টাকা। ঢাকা টু বরিশাল রুটে নর্মাল ভাড়া 3200 টাকা, কিন্তু এখন ওরা চাচ্ছে যে 7200 টাকা। সৈয়দপুরে দেওয়ার জন্য আসছিলাম, এখানে এসে দেখি একটা টিকিট আছে, রেট চাচ্ছে 7400 টাকা। ট্রাভেল এজেন্টরা বলছেন বাড়তি চাহিদার অজুহাতে ইকোনমি ক্লাসের টিকিট ব্লক করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো। 5টা সিট লোয়ার ক্লাসে বিক্রি করলো, 3500 টাকায় বিক্রি করলো, বাকিগুলো তারা আর বিক্রি করলো না, ব্লক করে রেখে দিল। যেটা হায়ার ক্লাস আছে সেটা তারা বিক্রি করলো। তো এটা খুবই অনৈতিক। এয়ারলাইন্সগুলোর দাবি, ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য প্রতি বছর অতিরিক্ত ফ্লাইট দেওয়া হলেও এবছর করোনার কারণে চলছে অর্ধেক ফ্লাইট। ঈদের সময় আমাদের রিটার্নিং প্যাসেঞ্জার সহ অ্যাভারেজ প্যাসেঞ্জার থাকে 60 to 65% প্যাসেঞ্জার। তো সেখানে আমার অপারেশন কস্টকে আমরা সামঞ্জস্য রাখার জন্য সবকিছু মিলে আসলে ফেয়ারটা মনে হবে আপাত দৃষ্টিতে একটু বেশি, বাট আমার রেগুলার যে ক্লাস ফেয়ার থাকে সেভাবে আমরা আসলে ফ্লাইটগুলো পরিচালনা করে থাকি। কোভিডের পূর্বে অভ্যন্তরীণ 7টি রুটে ঢাকা থেকে প্রতিদিন গড়ে 90 থেকে 100টি ফ্লাইট চলাচল করলেও বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে 40 থেকে 50টিতে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রুখতে বিপণী বিতান রাত 9টার পর বন্ধ করে দেওয়ার কথা থাকলেও নিউ মার্কেটে এখনও বেচাকেনা চলছে, আছে ক্রেতাদের ভিড়। সে খবর জানবো আমরা। নিউ মার্কেটে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাব তার কাছে। সাদিক। ইমদাদ, এখন রাত 1টা বাজে, কিন্তু এখন নিউ মার্কেট এলাকায় আমি আছি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে দিনের বেলায় যেরকম বেচা কেনা হয় ঈদকে কেন্দ্র করে, সেই চিত্রটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে বিভিন্ন ফুটপাতেও কিন্তু বিভিন্ন ঈদ সামগ্রী, ঈদের কেনাকাটা করতে এসেছেন মানুষজন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এখানে গাউসিয়া এবং চাঁদনি চক মার্কেটের বিভিন্ন দোকানও কিন্তু আমরা খোলা এখানে দেখতে পাচ্ছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে মানুষের যে ভিড়, কিছুক্ষণ আগে যে ভিড়টা ছিল, এখন যদিও এখন ভিড়টা একটু কমতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যবিধির বিষয়টি অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না, এবং এখানে যে ভিড়ের কারণে মানুষের গায়ে গায়ে মানুষ একদম মিশে গিয়ে যে কেনাকাটা করার যে চিত্রটি, সেটাও কিন্তু আমরা একটু আগে দেখেছি। যদিও এখন মার্কেটগুলি এখন বন্ধ করার যে প্রক্রিয়া, ফুটপাতের যারা দোকানি আছেন এবং যারা মার্কেটের দোকানদার আছেন তারাও কিন্তু দোকানিরা সবকিছু বন্ধ করে দিচ্ছে। কিন্তু এখন রাত 1টা পর্যন্ত কিছুক্ষণ আগের চিত্রটি আমরা যেটা দেখেছি যে মানুষ এখানে ভিড় করেছেন, রাজধানীবাসী বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসে কেনাকাটা করেছেন। এবং যেটা সরকারি নির্দেশনা অনুযায়ী রাত 9টা পর্যন্ত কিন্তু মার্কেট খোলা রাখার বিধান আছে, কিন্তু সেই সরকারি নির্দেশনা কিন্তু ওরকম এখানে উপেক্ষা করেই বেচা কেনা চলেছে। তো এই আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি, সেজন্যে কিন্তু অনেক যারা ক্রেতারা এসে এখান থেকে কেনাকাটা করছেন, এবং যারা বিক্রেতা আছেন তারাও যেটা বলছেন যে এই কয়েকদিন আছে ঈদের, এই জন্য তারা এই রাত 9টার পরেও তারা এই কেনাবেচা করছেন। তো এই ছিল ইমদাদ এখান থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও তার আইনজীবীরা। তবে দুদকের আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। এদিকে তার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন রোববার খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ আইনে ও নজিরও নেই, এমন পর্যবেক্ষণ দিয়েই আবেদনটি খারিজ করা হয়। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। একটি গণমাধ্যমের খবর বলছে, খারিজ হলেও এখনও বিএনপি নেত্রীর পরিবারের আবেদন ইতিবাচকভাবেই দেখছে সরকারের উচ্চ পর্যায়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, এ নিয়ে আর আদালতে যাওয়ার প্রশ্নই ওঠে না। দণ্ড মওকুফে ক্ষমা চাওয়া হবে না রাষ্ট্রপতির কাছেও। তাই সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অমানবিক আচরণ করা হয়েছে, এবং এই দায়িত্ব সরকার কেন নিতে গেলে সেটাও একটা রহস্যজনক ব্যাপার। সরকার তার এই সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা করার সুযোগ দেবে। তারপরে অনুরোধ জানাচ্ছি, যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগত, তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক।
দুদক আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার বর্তমান লিগ্যাল স্ট্যাটাস অ্যাজ এ কনভিক্টেড পারসন, কাজে কনভিক্টেডের ক্ষেত্রে ৪০১-এর তো কোথাও ৭৪-র মধ্যে আসছে না, ও সরকারের ক্ষমতা আছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। মাঝে মাঝে প্রয়োজনে ১ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। নিয়ন্ত্রণে রয়েছে ডায়াবেটিক। এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে এবছর বিশেষ শর্ত অনুযায়ী হজ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এবছরও বন্ধ থাকতে পারে বিদেশিদের হজ পালন। এ তথ্য জানিয়েছে দেশটির হজ আয়োজন বিষয়ক মন্ত্রণালয়। তবে কি পদ্ধতিতে এবং কোন কোন শর্ত মেনে হজ পালন করা যাবে সে বিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও ৩৮ জন, শনাক্ত হয়েছেন ১৫১৪ জন। এদিকে ১২ই মে দেশে আসছে চীনের উপহার সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা। সোমবার দুপুরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ টিকআপ টকে অংশ নিয়ে দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের সিদ্ধান্তহীনতার কারণেই টিকা পেতে দেরি হচ্ছে। করোনা ইস্যুতে শুরু থেকেই ঢাকার পাশে বেইজিং। প্রথম ঢেউ মোকাবেলায় চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তাবও দিয়েছিল চীন। সেই প্রস্তাবে সাড়া না দিলেও পরিস্থিতি বিবেচনায় এখন চীন থেকে টিকা নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। উপহার হিসেবে ১২ই মে ৫ লাখ ডোজ টিকা আসছে, তবে সরকারি পর্যায়ে টিকা পেতে দেরি হবে। G2G কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত চীন, কিন্তু এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে শুধুমাত্র সিনোফার্মার টিকা পেতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ। শিগগিরই তাই সিনোফ্যাকের টিকা পাওয়ার আশা নেই। রোহিঙ্গা ইস্যুতে চীন মধ্যস্থতা করলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় হতাশার কথা শোনান রাষ্ট্রদূত। মিয়ানমারে আমরা যোগাযোগ হারিয়ে ফেলেছি। বর্তমানে দেশটিতে পরিস্থিতি উন্নয়নের কোনো লক্ষণ নেই। আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যাবাসনে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠক সম্ভব হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। আমরা সবসময় মনে করি কোয়াড একটি চীন বিরোধী জোট। এ ধরনের ছোট জোটে যে কোনো ধরনের যোগদানে বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না। তবে চীনের জোট BRI থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আলাদা কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি বলে জানান রাষ্ট্রদূত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সঠিক তথ্য উপাত্ত পেলে তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন। তবে এখনও বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এদিকে চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। এহসান জুয়েলের আরও একটি রিপোর্ট। হবে হবে করেও গত ১ দশক ধরে ঝুলে আছে ভারতের সাথে তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় এই চুক্তির বিরোধিতা করে আসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দীর্ঘদিনের অমীমাংসিত এই ইস্যু নিয়ে শঙ্কা রয়ে গেছে। তিস্তার দুঃখ যেন কাটছে না। প্রাক বর্ষায় বাড়ছে নদীর জল, আবার শুকনো মৌসুমে নদীতে পানি না থাকার ভোগান্তি যেন এই অঞ্চলের নিয়তি। শুকনো মৌসুমে আমাদেরকে কোনো পানি দেয় না, আর বর্ষা মৌসুমে পুরো পানিটা ছেড়ে দেয়। হঠাৎ করে পানি আসলো, উজানে হয়তো বৃষ্টি হয়েছে, আর নাহলে ইন্ডিয়া থেকে পানি দিছে। এই অবস্থায় গত বছর তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে একটি প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ। উদ্দেশ্য নদীটির বিস্তৃত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন। বাংলাদেশের আগ্রহ এই প্রকল্পে অর্থায়ন করুক চীন। কতটা এগুলো সেই উদ্যোগ? এই প্রকল্প নিয়ে কাজ করতে বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। চীন সাধারণত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন পেলে সেটি নিয়ে আলোচনা করে থাকে। বাংলাদেশ যদি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দেয়, এই প্রকল্পে চীন নিজেদের সক্ষমতা কিংবা আগ্রহের বিষয়টি জানাবে। চীনের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরাও। তিস্তা পাড়ের মানুষ চায় খুব দ্রুত এই মহাপরিকল্পনার কাজ শুরু করা। বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮,০০০ কোটি টাকা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতকটিকে একদিন পর উদ্ধার করেছে পুলিশ। ২০০০ টাকায় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে বিক্রি করা হয়েছিল শিশুটিকে। এর সঙ্গে কোনো চক্রের যোগ সাজস আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
একদিন নিখোঁজ থাকার পর 2 দিন বয়সী নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। রোববার সকালে নরসিংদী সদর হাসপাতালে নানির কাছ থেকে চুরি হয় শিশুটি। আপনারা দেখছেন অবস্থা, জীবনের লাগি না করে দাগ দিল। খবর পেয়ে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে এক অটোরিকশা চালক ব্রাহ্মণদী এলাকায় নবজাতক সহ এক নারীকে নিয়ে যায়। চালককে নিয়ে অভিযানের পর শনাক্ত হয় শিশুটির অবস্থান। তাড়াহুড়া কইরা নাইমা তারপর গেছে গা। পরে আমি আবার রাত্রে নরসিংদী অভিযোগে দেখলাম এই যে বাচ্চাটা কালতাছে, হিন্দু মহিলা নিচ্ছে বাচ্চাটা, এই আমার টার্গেট হইলো। আমি নরসিংদী মডেল যা তারপর বললাম নাতি পাইলাম, আমার মাইয়া সুখী হলো। অভিযুক্ত নারী স্থানীয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে মাত্র 2000 টাকায় বিক্রি করে দেয় শিশুটিকে। উনি 2 কন্যা সন্তানের জননী এবং উনি প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা। তার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটিও কন্যা সন্তান। একটি ছেলে সন্তানের আকুতি রয়েছে তার মধ্যে। রাত 12টার দিকে তৎপরবর্তী সময়ে আমরা এই ছেলেটিকে তার কাছ থেকে উদ্ধার করে তার বাবা মার কাছে দেওয়া হয়েছে। পুলিশ জানায় যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আটক করা যায়নি মূল অভিযুক্তকেও। এতে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেয়া হয়। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জ মডেল থানাধীন মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার দেওয়ার আয়োজন করা হয়। ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা মেনেই সোহরাওয়ার্দী উদ্যানের কিছু গাছ কাটা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যেগুলো জিয়াউর রহমান ধ্বংস করে দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর, সেই ঐতিহাসিক স্থানটিতে হাজার হাজার গাছ কেটে নির্মাণ করেছিল শিশু পার্ক। মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করার আমরা ব্যবস্থা করেছি। যেভাবে গাছ কর্তন করা হচ্ছে আমরা কিন্তু নতুন করে গাছ আমরা বপন করব। এদিকে ঈদ উপহার পেয়ে খুশি মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীরা। শাড়ি ঈদের উপহার আমরা সবাই পেয়েছি। প্রত্যেকটি মুক্তিযোদ্ধা অত্যন্ত খুশি এবং আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু ও যুগ্ম আহ্বায়ক হাজী আলতাফ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে 1 টাকায় ঈদের নতুন জামা কাপড় কেনার সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সিএমপির সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানেও চলছে এই কার্যক্রম। এই উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর চাকতে এলাকায় পরিবারের সঙ্গে থাকেন সাদিয়া। বাবা ভ্যান গাড়ি চালিয়ে সংসারে জীবিকা নির্বাহ করেন। ঈদ আসলেও নতুন জামা কেনা সম্ভব হয়নি। সিএমপি বিদ্যানন্দের আয়োজনে 1 টাকায় নতুন জামা কিনতে পেরে খুশি সাদিয়া। 1 টাকা দিয়ে কাপড় নিচ্ছি, আমার থেকে ঈদের জন্য খুব ভালো হয়েছে। শুধু সাদিয়া নয়, সমাজের সুবিধাবঞ্চিত নির্ময়ের মানুষ অস্থায়ী মার্কেট থেকে ইচ্ছামতো নিতে পারছে নতুন জামা। সেই সাথে বিস্কুট সহ নিয়ে যাচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রীও। ঈদের সময় চিনি আল্লাহ রহমতে, আল্লাহ শুকরিয়া, আল্লাহর কাছে একটা পাইছি যে খুব ভালো। আজ তো আনন্দ ঈদের মতো লাগছে। বিদ্যানন্দের এই ধরনের মানবিক উদ্যোগের পাশে থাকতে পেরে খুশি সিএমপি। আমরা তাদের নিরাপত্তা সহযোগিতাটা করছি এবং পরবর্তীতে আমরা আশা আছি এই সহযোগিতার ক্ষেত্রটি আরো বড় করতে পারে। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন এলাকায় একযোগে কার্যক্রম চলছে বলে জানান বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক প্রধান। কাল থেকে আমরা নারায়ণগঞ্জ, রাজশাহী এবং রংপুরে শুরু হচ্ছে। আর আমাদের সবচেয়ে বেশি টার্গেট থাকে যাতে ওইসব প্রান্তিক এলাকায় যাতে হয়। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে 300 সুবিধাবঞ্চিত মানুষকে নতুন কাপড় দেওয়া হচ্ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী ভারতীয়রা। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সহিংসতা বন্ধের দাবি জানান। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় রোববার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন প্রবাসী ভারতীয়রা। নিজ দেশ ভারতের নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাস্তায় মিছিল সমাবেশ করেন তারা। ক্যালিফোর্নিয়ার ভারতীয় অধ্যুষিত আর্টিসিয়া শহরে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এ সময় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী স্লোগান দেন। বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল জয় নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল।
বিজেপি তাদের দলের সদস্যদের ওপর তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ করেছে। বিজেপির কার্যালয় ভাঙচুর, এমনকি বিজেপি কর্মীদের দোকানপাট তৃণমূল কর্মীরা লুট করেছে এবং সহিংসতায় অন্তত 10 বিজেপি কর্মী নিহত হয়েছে বলে অভিযোগ তাদের। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি দোষারোপ করছে। ভারতের নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও এর বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ সমাবেশে তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার আর্টিসিয়া থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। পুরোপুরি লকডাউন না হলেও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং প্রশাসনকে লকডাউনের মতোই আচরণ করতে হবে। তৃতীয়বারের মতো সরকার গঠন করে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই করোনা ইস্যুতে এমন আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুভেন্দু অধিকারীকে বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও রোজ বাড়ছে সংক্রমণ। রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউনও, তবুও উন্নতি নেই পরিস্থিতির। করোনার এমন বাস্তবতায় তৃতীয়বার সরকার গঠন করে সোমবার থেকেই পুরোদমে কাজ শুরু করেছে তৃণমূল সরকার। সোমবার সকালে নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেন রাজভবনে। 43 মন্ত্রিসভার মধ্যে পূর্ণমন্ত্রী 24, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী 10 এবং প্রতিমন্ত্রী 9 জন। Only the ministers of state designate to rise and take oath before the honorable governor. এবার 7 জন সংখ্যালঘু এবং 9 জন নারী সদস্য জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। এছাড়া 3 জন বিধায়ককে ক্যাবিনেট মর্যাদা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই দপ্তর বন্টন করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন সরকারের করোনা মোকাবেলায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান, করেন মোদী সরকারের কঠোর সমালোচনাও। অনেক টাকা আছে গভর্নমেন্টের, গভর্নমেন্ট 30,000 কোটি টাকা দিলে ভ্যাকসিনটা টোটাল দেওয়া যেতে পারে, সেটা না করে গভর্নমেন্ট কেন যে এখন ভ্যাকসিনটা আমি জানি না আছে কিনা, যদি না থাকে, যদি সব ভ্যাকসিন দেশ থেকে 65% বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে দরকার হলে যেখানে অ্যাভেলেবিলিটি আছে সেই দেশগুলোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে যোগাযোগ করতে হবে। এদিকে নির্বাচিত বিধায়করা আগামী 5 বছরের জন্য শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মহামারী করোনা এবারের রমজান মাসের ইবাদত, আনন্দ সবকিছুই একেবারে পাল্টে দিয়েছে। হইচই করা বাঙালিদের একেবারে নীরব করে দিয়েছে এই ভাইরাস। সৌদিতে করোনার কারণে কঠোর বিধি নিষেধ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে একসাথে মিলিত হতে পারেন না 20 জনের বেশি মানুষ। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। করোনার বিধিনিষেধ মেনে অন্যান্য বছরের মতো বড় পরিসরে ইফতার আয়োজন একেবারেই সম্ভব নয়। তাই পরিবার পরিজনদের সাথে নিয়ে সীমিত পর্যায়ে লোহিত সাগর তীরে এই ইফতার আয়োজন যেন মরুর দেশে বাংলাদেশের ইফতারের আমেজ। কোলাহলময় মুক্ত পরিবেশ থেকে একটু দূরে মৃদুমন্দ বাতাসে খোলা আকাশের নিচে বসে ইফতার করে খুশি প্রবাসীরা। বছর আমাদেরকে লকডাউন না থাকাতে আজকে আমরা এখানে পরিবার বর্গ এসে, আমাদের বন্ধু বান্ধব এবং ওনাদের ফ্যামিলি সহ এসে আমরা খুব সুন্দর একটা আমেজ নিয়ে একটা ইফতার পার্টি করতে পেরেছি। সৌদি সরকারের আইন কানুন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবার পরিজনকে নিয়ে ঘরের বাইরে প্রথম আমরা সমুদ্রের পাড়ে বসে ইফতার করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। সিয়াম সাধনার এই মাসে সংযম আর আত্মশুদ্ধির মধ্য দিয়ে যাবতীয় ভোগবিলাস, অন্যায় অপরাধ, হিংসা বিদ্বেষ, সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে বয়ে নিয়ে আসবে শান্তির বার্তা। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাঙালিদের এমনটাই প্রত্যাশা। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। দক্ষিণ আফ্রিকায় দিনে দিনে কমে আসছে করোনার সংক্রমণ। স্বাভাবিক হতে শুরু করেছে বাসিন্দাদের জীবনযাত্রা। একই সঙ্গে অর্থনৈতিক অচলাবস্থা কাটতে শুরু করেছে দেশটির। ঊর্ধ্বমুখী অর্থনীতিতে রেন্ডের মান ভালো থাকায় রেমিট্যান্স পাঠাতে গিয়ে বেশি টাকা পাচ্ছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে যাওয়ায় গতি আসছে অর্থনীতিতে। ফলে রেন্ডের মান ভালো হওয়ায় বেশি করে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের তুলনায় আমরা এবছর টাকা অনেক বেশি পাচ্ছি।
সামনে ঈদ উপলক্ষে আমাদের পরিবারের জন্য টাকা পাঠাতে পেরে আমরা বেশি টাকা পাচ্ছি, সেই ব্যাপারে আমরা অনেক খুশি। ঊর্ধ্বমুখী অর্থনীতিতে ডলার কমতে থাকায় ভালো হচ্ছে লোকাল কারেন্সি আর টাকার মান। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে এবারে রোজায় আর ঈদে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো। পবিত্র ঈদকে সামনে রেখে আমরা বাড়তি এক্সচেঞ্জ রেটের সুবিধা প্রদান করে কাস্টমারদেরকে বৈধ উপায়ে বাংলাদেশে টাকা প্রেরণের জন্য উদ্বুদ্ধ করছি। দীর্ঘদিন পরে টাকার মান ভালো হওয়ায় এবার প্রিয়জনদের জন্য সামর্থ্যের সব দিয়ে ঈদ খরচের টাকা পাঠাতে পেরে খুশি তারা। মরণঘাতী ভাইরাসের ভয়াবহতা কমে যাওয়ায় দিনে দিনে স্বাভাবিক হচ্ছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি। সচল হওয়া অর্থনীতিতে টাকার মান ভালো পাওয়ায় এবার ঈদকে সামনে রেখে প্রিয়জনদের জন্য ব্যাপক হারে ঈদ খরচ পাঠাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সবুজকে বাঁচিয়ে রাখার লড়াই দিন দিন বিস্তৃত হচ্ছে। নির্বিচারে কাটা গাছের গোড়ায় নতুন চারা রোপণ করছেন একদল বৃক্ষপ্রেমী। প্রকৃতি বাঁচানোর দাবিতে কাটার জন্য চিহ্নিত গাছগুলোকেও এরই মধ্যে নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের নামে। বিস্তারিত জানাচ্ছেন তাজওয়ার মাহমিদ। কিছুদিন আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সবুজে ঘেরা সৌন্দর্য মোহিত করত মানুষকে। ঐতিহাসিক গাছগুলো কেটে ফেলায় নেই আগের মতো শোভা। গাছ কেটে স্থাপনা নির্মাণে বিরোধিতা করে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছে পরিবেশপ্রেমী সহ সাধারণ নগরবাসী। কাটা গাছগুলোর গোড়ায় আবার নতুন করে চারাও রোপণ করেছে একদল বৃক্ষপ্রেমী। যে গাছগুলোকে কাটার জন্য লাল ক্রস এঁকে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেকটা গাছ এক একজন বীর মুক্তিযোদ্ধার নামে আমরা নামকরণ করছি। সম্মান প্রদর্শনের স্বার্থেও তারা যাতে এই গাছপালাগুলোতে হাত না দেন। গাছ বাঁচানোর এই দাবি ইন্টারনেটের বদৌলতে পৌঁছে গেছে অগণিত প্রাণে। নানা বয়সী মানুষ সামিল হয়েছেন ঐতিহাসিক এসব গাছ কেটে ফেলার প্রয়াস রুখে দিতে। যারা আজকে ঘরে বসে আছে, করোনার জন্য কিছু বলতে পারছে না, তাদের প্রতিনিধি হয়ে আমরা কিছু মানুষ এসেছি। আমি সোশ্যাল মিডিয়াতে এটা দেখছি, ভাবছিলাম যে কি করা যায়, কিভাবে গাছগুলোকে বাঁচানো যায়। প্রকৃতি, ঐতিহ্য ও পরিবেশ বাঁচানোর এই লড়াই কোনোভাবে রাজনৈতিক মোড়কে যাতে ভেস্তে না যায় সেই দাবিও অনেকের। গাছকে একটা প্রতিপক্ষ বানিয়ে সবকিছুর মধ্যে একটা রাজনৈতিক কিছু খোঁজা এবং সেটাকে একটা ইস্যু তৈরি করা, এটা অত্যন্ত দুঃখজনক। গাছ তো গাছের জায়গা থাকবে, যেহেতু এটা একটা উদ্যান। শিল্পের মাধ্যমে শুরু করা এই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ মুগ্ধ করেছে পরিবেশ প্রেমীদের। তবে এত আলোচনা সমালোচনার পরও নতুন করে আবারও গাছ কাটায় মর্মাহত তারা। প্রশাসন এই যে গাছ কেটে ফেলার যে প্রশ্নবিদ্ধতা থেকে বাঁচার জন্য এই গাছগুলোকে ঢেকে রাখতেছে, যাতে তাদের গাছ কাটার সংখ্যা যাতে তারা কম দেখাইতে পারে। এক যুগ আগে পরিবেশবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা উদ্যানকে ঘিরে যে পরিকল্পনা দিয়েছিলেন তা উপেক্ষা করে উদ্যান উন্নয়নের কনক্রিট সন্নিবেশিত নকশায় অসন্তোষও প্রকাশ করেছেন অনেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদযাত্রায় রাতেও ঘরমুখো মানুষের স্রোত। যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। কাউন্টার বসিয়ে বিক্রি হচ্ছে প্রাইভেট কারের টিকিট। ঘাটগুলোতেও যাত্রী চাপ। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি। বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবীর। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।